জনতার অভ্যুত্থানের 1 মাস আজ বিজয়ের দুপুরে সারা দেশের শহীদী মার্চ শহীদ পরিবার সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন কমিশনের জরুরি সংবাদ সম্মেলন আজ, আসতে পারে সিএসি হাবিবুল আওয়াল সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, শিল্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, উস্কানিতে পা না দেওয়ার আহ্বান। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছে সেশন জট, ক্যারিয়ার নিয়ে সংখ্যা, দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম সচলের তাগিদ। এবং ট্রফি নিয়ে পাকিস্তান থেকে 2 ভাগে দেশে ফিরল বাংলাদেশ দল, ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস আজ। গণবিপ্লবের মুখে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দমনে ব্যাপক নির্যাতন নিপীড়ন শুরু করে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে গুলিতে প্রাণ হারায় শিক্ষার্থী ছাড়াও শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে দলমত নির্বিশেষে সকলে। 1 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে পিছু হটে সরকার। পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় উল্লাসে মাতে সারা দেশ। গণবিপ্লবের মাসপূর্তি উপলক্ষে হতাহতের স্মরণে সারা দেশের শহীদী মার্চ আজ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হবে কেন্দ্রীয় কর্মসূচি। এছাড়া শিক্ষার্থীদের সংগঠিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় জেলা সফরের কথা জানান সমন্বয়করা। এ নিয়ে আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। পরবর্তী রূপরেখা নির্ধারণ করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে গেল 16 বছরে ফ্যাসিস্ট সরকারের অন্যায় দুর্নীতির বিচারের পাশাপাশি সংস্কার দাবি করেন আলোচনায় অংশ নেয়া সমন্বয়করা। হতাহতের সংখ্যা তুলে ধরে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি নিখোঁজদের খুঁজতে নতুন করে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জনগণ যেটা চায় সেটা আগামীর বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে। আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে আর বিভাজিত করা না যায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমাদের যারা এই রাজপথে লড়াই করে এই গণবিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সংঘবদ্ধ করা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, যতদিন এ দেশ পুনর্গঠিত না হচ্ছে, সংস্কার না হচ্ছে, জনগণের অধিকার না ফিরছে, ততদিন কাজ করে যাবে ছাত্র সমাজ। ঘোষণা করেন 5 সেপ্টেম্বরের কর্মসূচি। যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, দ্রুত সব জায়গায় সংস্কারের দাবি করেন তিনি। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সুসংগঠিত করতে ও কেউ যেন কোনো অপরাধ না করতে পারে সে লক্ষ্যে সারা দেশে 6 আগস্ট থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভাগীয় ও জেলা সফর শুরু হবে বলেও ঘোষণা দেওয়া হয় আলোচনা সভায়। এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি, সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
নতুন প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের ভাবনা নিয়ে আলাপ আলোচনা হয়েছে যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, মুক্ত পরিবেশে কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারছেন। বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিশন সদস্য তাবিত আওয়াল সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ডাক্তার জাহিদ হোসেন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেন। মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেশার বিভিন্নভাবে, যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে, ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছে কিনা। আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে, বিশেষ করে ইউকে এবং ইউএস এর হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশন ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা। বেলা 12টায় সংবাদ সম্মেলন থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে। বুধবার এক প্রশ্নের জবাবে সিএসি জানান, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথাও জানান তিনি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি ওঠে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একজন পুরুষের শাহাদাতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের, এটা শোনা। সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামায়াত কেন্দ্রিত মজলিস শুরার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শ্রমিক বিক্ষোভ উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই কাজে ফিরেন শ্রমিকরা, আগের মতোই কাজে আসেন তারা। বুধবার নিরাপত্তা দাবি করে সব কারখানা খুলে দেওয়ার কথা জানান বিজিএমএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমএ গার্মেন্টস মালিক, সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার আলোচনায় এই সিদ্ধান্ত নেন মালিকরা। আলোচনার সবাই সিদ্ধান্ত হয়, কেউ বিশৃঙ্খলা করলে তাকে গ্রেফতার করবে যৌথ বাহিনী। শ্রমিক আন্দোলনে 167টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সব গার্মেন্টস খুলেছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কোথাও কোনো অসন্তোষ ঘটেছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে গাজীপুরের যে পোশাক শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ যে শ্রমিক রয়েছে, পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশ করেছেন। তারা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আপনারা জানেন যে কারখানাগুলোকে কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ
প্রতিষ্ঠানের সামনে আমরা অবস্থান নিতে দেখেছি এবং পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। আপনারা জানেন যে চলমান কয়েকদিনের যে এই সহিংসতা বা ভাঙচুরের ঘটনায় কিন্তু গাজীপুরের 70টির মতন কারখানা কিন্তু মানে ছুটি ঘোষণা করেছিল, কিন্তু আজকে সেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে। আপনি জানেন যে সব ধরনের যে পোশাক কারখানাগুলো রয়েছে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং পোশাক কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আপনার কাজে যোগদান করেছেন। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় গাজীপুরের বিভিন্ন যে শিল্প এলাকা রয়েছে, আপনার টঙ্গী, শ্রীপুর এবং গাজীপুরের শিল্প অঞ্চল রয়েছে, সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা কাজ করতে চান এবং বহিরাগত কিছু যে শ্রমিক ছিল তারা কিন্তু নানা দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন অস্থিরতা সৃষ্টি করেছিল। গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু এখানে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছে পোশাক কারখানার নিরাপত্তা দিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন এবং 1000-এর অধিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত রয়েছে। তবে আজকেও দুই-একটি কারখানা, কোনাবাড়ি এলাকার দুই-একটি কারখানায় কিন্তু তারা বেরিয়ে এবং বিক্ষোভ প্রদর্শন করছে, এরকমটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি যে এখন কিন্তু আপনার কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা রাস্তায় অবস্থান করেছেন এবং আমরা এটুকু জানতে পেরেছি। তো এই ছিল ডানা আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা দেখা দিয়েছে। কবে নাগাদ শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই, ফলে ঘনীভূত হচ্ছে সংকট। শিক্ষাবিদরা বলছেন এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার কোনো বিকল্প নেই। মজহারুল ইসলামের বিশেষ রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা 65 দিন ধরে স্থবির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নেই ক্লাস পরীক্ষা, যার প্রভাব পড়তে শুরু করেছে উচ্চ শিক্ষাঙ্গনে। ফলে করোনার পর আবারও সেশন জটের শঙ্কা বিশ্ববিদ্যালয়গুলোতে। 5 আগস্ট সফল ছাত্র গণ অভ্যুত্থানের পর ধীরে ধীরে সব কার্যক্রম স্বাভাবিক হলেও এখনও স্থবির অবস্থা কাটেনি বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হয় পড়াশোনা থেকে অনেক দূরে তারা, তাই দ্রুত ক্লাসে ফিরতে চান। অনেক ডিপার্টমেন্টে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে এবং অনেক ডিপার্টমেন্টে ফাইনাল হয়ে গেছে কিন্তু তারা ক্লাস শুরু করতে পারতেছে না। তো এই কারণে আমাদের মধ্যে যে পড়াশোনার প্রতি যে আগে একটা ফ্লো ছিল, আগ্রহ ছিল, এটা একটু ভাটা পড়েছে। আশঙ্কা করছি যে আমাদের অলরেডি ভার্সিটিতে একটা ব্যাচ বিভিন্ন ডিপার্টমেন্টে বেশি আছে, আবার আর একটা ব্যাচ কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, কাজে একটা বড় সেশন জটের আশঙ্কা করছি। শিক্ষাবিদরা বলছেন দীর্ঘদিন ক্লাস পরীক্ষার বাইরে থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোলার সাথে শুধু সেশন জেমের সম্পর্ক না, সেশন জম প্রতিরোধের সম্পর্ক না। যে শিক্ষার্থী প্রথম বর্ষে ক্লাস শুরু করার জন্য অপেক্ষায় ছিল তাদের কিন্তু 1 বছরের বেশি সময় তারা পাঠপঠনের সাথে সরাসরি যুক্ত নয় এবং এইগুলো তাদের মনস্তত্ত্বের উপর এক ধরনের যেরকম প্রভাব ফেলছে, সামাজিকভাবেও কিন্তু আমরা কিছু সংকটের মুখোমুখি হচ্ছি। শিক্ষাবিদদের পরামর্শ, পড়াশোনা থেকে দূরে থাকা শিক্ষার্থীদের দ্রুতই পড়ার টেবিলে ফেরানো উচিত। সেজন্য শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যারা তাদের দ্রুত ক্লাসে ফেরাতে পারবে। আমরা মনে করি যে এটা যত দ্রুত তাদের ক্লাসে আনা যায় ততই মঙ্গল সব পক্ষের জন্য। না হলে আপনি যেটা বলেন এটা সাইকোলজিক্যাল প্রেশার তাদের পড়ছে, তারা এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একবার ক্লাস চালু হলে তারপর ধাপে ধাপে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এবং শিক্ষা কার্যক্রম অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীরা আবারও মশগুল হয়ে পড়বে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার হারানো প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে বিপর্যস্ত, তদ্রূপভাবে অনেকেই পড়াশোনা থেকে দূরে। তাই তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ভিসি নিয়োগের মাধ্যমে শুরু করা হোক ক্লাস পরীক্ষা। মজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের আতঙ্কের নাম ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তার ইশারাতেই চলত পৌরসভার সহ পুরো উপজেলা। ছিলেন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জবরদখলের এক ছত্র অধিপতি। তার ভয়ে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীরাও থাকত তটস্থ। প্রতিবাদ করলেই চালাতেন নির্যাতন। মাওলা সুজনের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু।
এক সময়ের শান্তির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ, আর এই জনপদেই অশুভ ছায়া হয়ে মাথাচাড়া দেয় আব্দুল কাদের মির্জা। ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গেল 5 আগস্ট পতনের আগ পর্যন্ত এই জনপদের ত্রাস ছিলেন কাদের মির্জা। কোম্পানিগঞ্জে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কাদের মির্জা। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। তার ছত্রছায়ায় চলত কিশোর গ্যাং। তাকে চাঁদা না দিয়ে তোলা যেত না ঘরবাড়ি, কেনা বেচা হতো না কোনো জমি, আর প্রবাসীদেরও চলতে হতো চাঁদা দিয়ে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাননি দিন এনে দিন খাওয়া রিক্সা চালকরাও। রিক্সার লাইসেন্স 5 থেকে 6,000, 7,000, 8,000। যারা প্রবাস থাকতো, বাড়িঘর করতো, যা তাদের কাছে পৌরসভা থেকে অনুমোদনের জন্য সরকারি ভবনে যাওয়ার দরকার ছিল, সে ওইখানে যখন তার কাছে যে আশ্রয় যেত তাকে সর্বশান্ত করে ফেলত। তার থাবা থেকে রক্ষা পায়নি এলাকার ব্যবসায়ীরাও। তাকে মাসোয়ারা দিয়েই করতে হতো ব্যবসা। আমাকে জেলও বাড়াইছে, দোকানে তালাও মারছে, এভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমার ব্যবসার জন্য ক্ষতি। সেতু মন্ত্রণালয়ের সব টেন্ডার হতো তারই পছন্দে। ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাইয়ে দিতেন কাজ। কাদের মির্জার ত্রাসের রাজত্বে অনিরাপদ ছিল নিজ দলের নেতাকর্মীরাও। বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে তার মতের বিরুদ্ধে গেলে নিজ দলের কর্মীদের উপরও নেমে আসতো নির্যাতনের খড়গ। বিএনপি জমা ছাড়াও তার নিজের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তার নির্যাতনের ভয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকা ছাড়িয়েছেন। দখলে নিয়ে ঘর তুলে ও খালের পাশে দোকান বানিয়ে আত্মসাৎ করেছেন কয়েক কোটি টাকা। সেই সঙ্গে কাদের মির্জা বাহিনীর অত্যাচারে ঘর বাড়িতেও নিরাপদে থাকতে পারত না অনেকে। তার ছেলে নেতৃত্বে হেলমেট বাহিনী এবং তার বাগিনার নেতৃত্বে কিশোর গ্যাং, এই দুই বাহিনীর তাণ্ডবে কারো বাড়িঘর নিরাপদ ছিল না। সরকারের অনেকগুলো খাস জায়গা দখল করে সে দোকান করে দিয়ে কোনো কাউকে দলিলপত্র কাগজপত্র না করে দিয়ে বলতো যে এটা পৌরসভার টাকা দেন। শুধু তাই নয়, অভিযোগ আছে পৌরসভার 4র্থ তলা ও তার দলীয় অফিসে ছিল টর্চার সেল, যাকে কাদের মির্জার থানা বলে ডাকা হতো। পৌরসভার অফিসের 4র্থ তলা হচ্ছে টর্চার সেল, এটা বিকল্প থানা। গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বাড়িতে পাওয়া যায় পুলিশের পোশাক, যা ব্যবহার করে মানুষকে তুলে আনতো তার বাহিনীর সদস্যরা। কাদের মির্জাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত 16 বছর ক্ষমতায় থাকা বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশোলা লুটপাট, উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়, হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। সরকার পরিবর্তনের পর জেলা পরিষদে প্রায় 720 কোটি টাকার খাদ্যশস্য প্রকল্পে লুটপাট এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলছে সাধারণ মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। টানা 4 বার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ক্যাশোলা। আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতার প্রভাবে তিনি বিগত 16 বছরে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। রাজনৈতিক পালাবদলের পর অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রায় 720 কোটি টাকার খাদ্যশস্যের প্রকল্প আত্মসাৎ, সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার একর পাহাড়ি জমি দখল করেছেন, যেখানে জেলা পরিষদের উন্নয়নের সরকারি বরাদ্দ কাজে লাগিয়েছেন নিজ স্বার্থে। বিগত 15 বছর যাবৎ উনি আওয়ামী লীগের সভাপতি প্লাস জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর উনার সম্পদের পাহাড় গড়ে উঠেছে। পট পরিবর্তনের পর টিকতে পারেননি প্রভাবশালী এই নেতা। 5 আগস্টের পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। অনুসন্ধান বলছে গত 16 বছরে শুধু কাগজপত্রে ঠিক রেখে 720 কোটি টাকার খাদ্যশস্যের ভুতুড়ে প্রকল্প দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করেছেন ক্যাশোলা। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীনে 28টি বিভাগে সরকারি চাকরির নামে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন ক্যাশোলা। চেয়ারম্যানের এমন অনিয়ম দুর্নীতির সুযোগে পরিষদের কর্মকর্তা কর্মচারীরাও গড়ে তুলেছেন অবৈধ সম্পদ। ক্যাশোলা আত্মীয় স্বজন যত গোষ্ঠী সবাই এসিসি আপনার উন্মুক্ত থেকে পাস করলে হয় উনি চাকরি। দুর্নীতির একটা অভয়ারণ্যে পরিণত করেছিল ক্যাশোলা মার্মা নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতে ছেলের জন্য বাড়ি করে দিয়েছে জেলা পরিষদের টাকা,
তার মেয়েকে বিদেশে ডাক্তারি পড়িয়েছে জেলা পরিষদের টাকা, সে থাইল্যান্ডে গাড়ির শোরুমের ব্যবসা রয়েছে, সেটা দেখাশোনা বেআই করে, এবং মালয়েশিয়াতে গাড়ির শোরুম রয়েছে, ওইটা দেখাশোনা করে নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলার চেয়ারম্যান সফিউল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। মিয়ানমারে তার বিশাল জায়গা রয়েছে, বিশাল প্রজেক্ট রয়েছে এবং গাড়ির শোরুম রয়েছে, সুতরাং শত শত কোটি টাকা। এদিকে আওয়ামী লীগ সরকারের দলীয় বিবেচনায় গঠিত জেলা পরিষদ বাতিলের দাবিতে 4 দিন অবস্থান ধর্মঘট পালন করেন সচেতন নাগরিক সমাজ। পরে পরিষদ ভেঙে দেওয়ার আশ্বাসে স্থগিত করা হয় আন্দোলন। নিউজ ডেস্ক, দেশ টিভি।